কখনো তাহলে সরল ঘোষালের মাত্র মহান মানুষের সাথে আপনারাও ছিলেন বলছিলাম। মানে আমি আরে কুন্ডু বাবুই তো এই ফিতে ধরে বাড়িটা ভাগ করে দিলাম। কেন কেন আমাদের সুন্দর সংসারটাকে ভাগ করে দিবে? আমার ওই বরটা কি তোমাদের কোনো ক্ষতি করেছিল? আমার ওই দাদু কি তোমাদের কোনো অন্যায় করেছিল? লজ্জায় ঘৃণায় আমার ওই বরটা আজও ডিউটি যেতে পারেনি। আমাদের ওই সংসারে বড় অভাব জেনেছে রে গয়না। ওই অঞ্জলি অঞ্জলি শুধু দিন রাত কাঁদছে আর কাঁদছে। কাল রাত্রে দাদু কিচ্ছু খেতে পারেনি। এর জন্যে দায়ী ওই শয়তান মহিদর আর ওই কুন্ডু বাবু। ঠিক আছে তোদের এই সংসারটাই যখন অভাব নেমেছে বলছিস তখন তুই আমার কাছে কিছু ভিক্ষে নিয়ে যাবে। ভিক্ষে এই মহিদুল বাবু একা দেবে না, আমিও দেবো ভিক্ষে। তোদের এই দুটোকে ওই ভেঙে দেওয়া হাত দুটো ভেঙে গুড়িয়ে আমাদের সংসারটাকে ভেঙে দিয়েছে। তোদের ওই হাত দুটো আমি ভেঙে রাস্তায় ছুঁড়ে ফেলে দেব। কোনো লেখা টোকা নেই তোদের বাপের হিসাব, কিন্তু তোদের দুটো জাগরণের ছবি আমার এই বুকটার মধ্যে একা আছে। তাই তোদের যে বসায় চলা পা দুটো আর এই হাসপাতালে ওষুধ পাচার করা হাত দুটো ভেঙে পড়িয়ে আমরা রাস্তায় ছেড়ে দেবো। জানবো না বাচ্চা সীতাকে ওই রাবণের দল এখনো চুরি করতে চায়। আমি জটায়ুর মতো ওদের কাজে বাধা দিয়েছিলাম বলে ওরা আমাদের সংসারটাকে ভেঙে আমার ডানা দুটোকে ভেঙে দিয়েছে। তাই আজ আমি এই সমাজের কাছে এই সংসারের কাছে আমি ডানা ভাঙা জটায়ু। গয়না তুই বোকাকে বাড়ি নিয়ে যাও আর ভীষণটাকে বলবি তিনি যেন ভেঙে না পড়ে। আমি খুব তাড়াতাড়ি আমি ওনার সাথে দেখা করবো। চল বোকা বাড়ি চল। দাঁড়া গয়না দাঁড়া, ডাক্তারবাবুকে একটা কথা বলে যাই। আমেন ডাক্তারবাবু আমেন। সেই যিশু খ্রিস্টর সেই কথাটা তুমি এই লোক দুটোকে ভালো করে শিখিয়ে দিও তো। সেই কথাটা ডাক্তারবাবু হে ঈশ্বর, ওরা জানে না ওরা কি ভুল করছে। তুমি ওদের ক্ষমা করে দিও ঈশ্বর, তুমি ওদের ক্ষমা করে দিও। আপনি আমাদের ক্ষমা করুন। নিজেরা নিজেকে ক্ষমা করুন।
তারপর তো ক্ষমা ভিক্ষা চাইবেন। ডাক্তারবাবু, আমার হিসাবে এই পাগলা কারো দিচ্ছে বড় পাগলা কারো এই সমাজ, এই সংসার। আমি ক্ষমা করার আগে একটা প্রশ্নের উত্তর দিই। এই নর্দমা নোংরা কাদা ওই সূর্যের দিকে ছুঁড়ে মারলে সূর্যের গায়ে কি কখনো লাগে? না ডাক্তারবাবু, লাগে না, লাগে না ডাক্তারবাবু, লাগে না। হে ঈশ্বর, তুমি ওদের ক্ষমা করো। তাই বলি, তাই বলে ওই জানোয়ারগুলোকে আপনি ক্ষমা করলেন? কেন ক্ষমা করলেন? কিসের জন্য ক্ষমা করলেন? আপনি কি জানেন ওরা কারা? সারা দেশে ওদের সংখ্যা কত? ওদের আসল পরিচয় কি? পরিতোষ, ওরা দেশদ্রোহী, ওরা স্বার্থপর। যারা ভারতবর্ষটাকে ভাঙতে চায় ওরা তাদের দলে। ওরা মানুষের ঘরে আগুন জ্বালায়, ওরা হিন্দু মুসলমানদের দাঙ্গা লাগায়। ওই কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত ওরা উগ্রপন্থীদের মদত যোগায়। তাই তাই আপনি ওদের ক্ষমা করলেও আমি ওদের ক্ষমা করবো না। তুমি তুমি কি করবে? খুন করবো, খুন। যারা মানুষের সংসার ভাঙে, যারা ভালো মানুষের মুখোশ পড়ে, মানুষের নামে বদনাম দেয়, যারা সরকারি কর্মচারী হয়ে মানুষের ক্ষতি করে, সেসব জানোয়ারদের আমি খুন করবো। পরিতোষ, তুমি ভীষণ উত্তেজিত হয়ে পড়েছো। হ্যাঁ, সেই জন্য তো ওদের খুন করার জন্য আমি ছুরি নিয়ে বেরিয়েছি। এই মানুষের মুখোশধারী অমানুষগুলোকে খুন করার ছুরি আমার হাতে। তুমি তো ছাত্র, খাতায় কলমের নাম মাত্র। তুমি তো শিক্ষিত। সেই জন্য তো এই সমাজ সংসারে আজ আমরা উপেক্ষিত। আমি যদি তোমাকে নতুন মন্ত্রের দীক্ষা দিতে, বলুন, কি সেই দীক্ষা? তোমাকে এই ছুরি ফেলে দিই, আবার আঁকড়ে ধরতে হবে। প্রকৃত শিক্ষা। দাও দাও আমার হাতে ছুরিটা। না না, তাহলে তাহলে আমি তোমাকে একটা গল্প বলি, শোনো। ছোট্ট একটা গল্প। এক সময় একটা শিক্ষিত ছেলে একটা লোককে ছুরি মেরে খুন করেছিল। তারপর তারপর কি হলো জানো? খুন করার পর সেই ছেলেটি ভাবতে লাগলো তার রক্ত মাখা ছুরিটা সে রাখবে কোথায়। কেন? জঙ্গলে ফেলে দেবে। পুলিশের কুকুর সেই জঙ্গল তোলপাড় করে সেই ছুরিটা বের করবে। তাহলে মাটি তলে পুঁতে ফেলবে। পুলিশের কুকুর সেখানেও যাবে। তাহলে ছুরিটা রাখলো কোথায়? সে এক ভীষণ নিরাপদ জায়গায়। পুলিশ সে জায়গার সন্ধান পাবে না, আর গোয়েন্দার কুকুর সেখানে ঢুকতে পারবে না। আশ্চর্য তো। তাহলে ছুরিটা রাখলো কোথায়? সেই মানুষ খুন করা ছেলেটা তার রক্ত মাখা ছুরিটা অবশেষে বিদ্ধ করেছিল তার নিজের বুকে। তারপরই তার মৃত্যু হলো, শিক্ষার মৃত্যু। ডাক্তারবাবু, তুমি তুমি ছুরিটা ফেলে দাও। এবার এবার তুমি আমার হাতে হাত দিয়ে প্রতিজ্ঞা করো। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। সহন আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে। আজ থেকে আমি আমার শিক্ষাকে এই মানুষের কল্যাণে লাগাবো। ডাক্তারবাবু, আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমাকে ক্ষমা করুন, ক্ষমা করুন, ক্ষমা করুন। পাগলাগারদের পাগলটা একটু একটু করে সুস্থ হয়ে গেছে। শিক্ষা ব্যবস্থাকে সঠিকভাবে পরিচালিত করা হচ্ছে না বলে কিছু তথাকথিত অশিক্ষিত মানুষ ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছে। কে ওদের সঠিক ঠিকানা দেখাবে?
ঠিকানা খুঁজে ফেলার অনুশোচনা। ফুটবল খেলতে খেলতে পাগল হয়ে গেছিলে? আগে না ডাক্তারবাবু, এক দল রাজনৈতিক নেতা আমাকে নিয়ে ফুটবল খেলেছিল বলে আমি পাগল হয়ে গেছিলাম। এখন তুমি সম্পূর্ণ সুস্থ। হ্যাঁ ডাক্তারবাবু, সেই জন্যই তো হসপিটালের কর্তৃপক্ষ আমাকে ছুটি দিয়ে দিয়েছে। তাই বাড়ি যাওয়ার আগে আপনার সঙ্গে দেখা করতে আসলাম। তুই ফুল নিয়ে এসেছো কেন? আপনাকে দেব বলে। আমাকে? হ্যাঁ ডাক্তারবাবু, আপনি তো চিকিৎসা করে ভাঙিয়ে দিয়েছেন আমার এই বোধের ভুল। তাই আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আপনারই কথা মনে নেবো ডাক্তারবাবু। কোনোদিনও ভুলবো না, কোনোদিনও ভুলবো না ডাক্তারবাবু, কোনোদিনও ভুলবো না। মানুষকে আনন্দ দেওয়ার জন্য কত ভুলকে যে বলতে হয়, কেউ কি তার হিসাব রাখে? রাখে না। আর তাই যদি রাখতো তাহলে আমার মতন একজন নৃত্যশিল্পী পাগল হয়ে যেত। তুমি? হ্যাঁ ডাক্তারবাবু, আমি একটা মেয়েকে নাচ শেখাতাম। আমার এই ভালোবাসার প্রথম ফুল দিয়ে তাকে আমি ভালোবেসেছিলাম। একদিন সন্ধ্যেবেলায় আমার কাছে সে আসছিল। হঠাৎ একদল সমাজ বিরোধী তাকে ওই রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে এদেশের গণতন্ত্র ধর্ষণের মতো তাকেও গণধর্ষণ করেছিল। তাকে আর আমি খুঁজে পাইনি। তারপর আমি পাগল হয়ে গেছিলাম। এই নৃত্যশিল্পীর কণ্ঠ দিয়ে ঝরে পড়েছিল বেদনার সুর। তাই ডাক্তারবাবু, আপনাকে দিয়ে গেলাম এই সেই বেদনার ফুল। মানুষের ফুল ভেঙে গেলে, তার হারানো স্মৃতি ফিরে পেলে মনটা যেন ফুলের মতো ফুটে ওঠে। কিন্তু আমার নীলাঞ্জনা, তার স্মৃতি কি আর কোনোদিন ফিরে আসবে না? But I must try again and again. আমাকে যেমন করি হোক, তার স্মৃতি আমাকে ফিরে আনতেই হবে। আর তার মনে পড়তেই হবে সে অঞ্জলি নয়, সে নীলাঞ্জনা, সে আমার পালকি ভাগা বউ। এই চিঠিটা পড়ুন, এখানে আমি ছাড়া কেউ নেই। কার চিঠি? অঞ্জলি? আশ্চর্য তো, আপনি একবারে অঞ্জলি বলে কি আপনার জপমালা হয়ে গেছে? হ্যাঁ, না না তা নয়, আমি তার স্বামীর চিকিৎসা করতে করতে আমি তার বন্ধু হয়ে গেছি। তাই না? আর সে হয়ে গেছে আমার বান্ধবী। ভালো, জানা থাকলো। এবার বলুন, এই চিঠিটা কার? আপনার? আপনি আমাকে আপনি বলবেন না। আপনি আজ থেকে আমাকে তুমি বলে ডাকবেন। ইম্পসিবল, আমার পক্ষে তা সম্ভব নয়। কিন্তু আমি আপনাকে তুমি বলেই ডাকবো। কিসের অধিকারী? যেদিন এই অধিকারের কথা আমি বলতে পারিনি, তবে আজ আমি আপনাকে সেই অধিকারের কথা বলবো। আমি আপনাকে তুমি বলবো আমার ভালোবাসার অধিকারে। ভালোবাসা? এই চিঠি, আমার ভালোবাসার কথাই তো লেখা আছে এই চিঠিতে। আপনি কি পাগল হয়ে গেছে? আপনি কি হারিয়ে ফেলেছে আপনার এটাই তো জ্ঞান? আপনার চরিত্রে আমি যা পরিচয় পেলাম, তার জন্য আমার ভীষণ ঘৃণা হচ্ছে। আপনার এই প্রেমপত্রটা আমি ছিঁড়ে ফেলে দিলাম। অনুপম ডাক্তার, আমার এই টুকরো চিঠি আমি আবার জোড়া লাগাবো। আমি আমার ভালোবাসা দিয়ে তোমার ভালোবাসা আদায় করে দেবো। কিন্তু তার আগে আমাকে যেতে হবে অঞ্জলি বৌদির কাছে। আমি এক্ষুনি অঞ্জলি বৌদির কাছে যাবো। থমকে দাঁড়িয়ে গেলে ব্যাপারটা ঠিক আমার কথা পরে হবে। আগে বলো, তোমার বর কেমন আছে? মোটামুটি। সে আবার কি কথা? তোমার সেবায়, অনুপম ডাক্তারের চিকিৎসায় তাকে তখন সম্পূর্ণ সুস্থ বলেই মনে হয়। দূর থেকে সর্ষের ক্ষেত ঘন বলেই মনে হয় গো দুর্গাদি। অঞ্জলি বৌদি, আমি তো জানি নদীর এপারে দাঁড়িয়ে নদীর ওপারকে খুবই সমৃদ্ধ বলে মনে হয়। কিন্তু আমি তো জানি তুমি, হ্যাঁ, লেখাপড়া শিখিয়ে গান শিখিয়ে আমার স্বামীর কাছে কি পেয়েছি আমি। আমি যে একটা মেয়ে শরীরে কানায় পাওয়ার স্বাদ আছে, কত পাওয়ার স্বপ্ন আছে। স্বামীর কাছ থেকে একটা স্ত্রী কি চায়,
আজও আমি আমার স্বামীকে বোঝাতে পারলাম না। আমার বুকে তারই যন্ত্রণা, সেই একই যন্ত্রণা আমিও ভোগ করছি অঞ্জলি বৌদি। আমি যে কি চাই তাকে যে আমি বোঝাতে পারলাম না। কিন্তু তোমার তো এখনো বিয়ে হয়নি। বিয়ে হয়নি, কিন্তু ভালোবেসেছি। ওমা, তাই নাকি? তাহলে কে সে ভাগ্যবান? বলবো, সেই কথা বলার জন্য যে ঝড়ের গতিতে তোমার কাছে আমি ছুটে এসেছি, যে কথা বলার জন্য লজ্জা এতদিন আমার গলা টিপে ধরেছিল, আজ তোমার কথা শুনে আমি সব কথা বলতে পারবো। অঞ্জলি বৌদি, আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি, একমাত্র তুমিই পারবে আমার ভালোবাসাকে সার্থক করতে। তার মানে আমি অনুপম ডাক্তারকে বড় ভালোবাসি, তাই আমাদের বিয়ের ব্যবস্থা তোমাকেই করে দিতে হবে। আমাকে? হ্যাঁ, তোমাকে। না করো না, যে করে হোক অনুপম ডাক্তারকে রাজি করিয়ে আমার ভালোবাসার সংসার তোমাকে বেঁধে দিতেই হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তার জন্য হাত জোর করার কি আছে? অনুপম ডাক্তার এলেই আমি তোমার কথা বলবো। মনে থাকবে তো? থাকবি ভাই, থাকবে। তার আগে আমাকে একটু ভাবতে দাও। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করছি, সবাই তোমাকে দুর্গাপুরে জানলো, তোমার ভালো নাম কি নীলাঞ্জনা? না না বৌদি, আমার একটাই নাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি আমি তাহলে একটু ভেবে দেখি। আমি কি আসতে পারি নীলাঞ্জনা দেবী? আরে আসুন আসুন ডাক্তার বাবু, আসুন। দুর্গাদি, মেঘ নাচে কি জল? হ্যাঁ, কি ব্যাপার, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একবারে খুশিতে উচ্ছল। হওয়াটাই স্বাভাবিক, কারণ একটু আগে পেলাম একটা মিষ্টি খবর, একবারে আনন্দে উৎসব। তা কি বলে দুর্গাদি, তুমি যে কি বলো না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোমাকে কিছু জানতে হবে না। তুমি এক কাজ করো, বাড়ির ভেতরে যাও, ডাক্তার বাবুর সঙ্গে আমি একটা গুরুত্বপূর্ণ আলোচনা করি। ঠিক আছে বৌদি, আমি ভেতরে যাচ্ছি। শুনুন শুনুন ডাক্তার বাবু, কিছু কিছু সময় আপনার সঙ্গে না মিললেও, আমার ইচ্ছার সঙ্গে না মিললেও, কিছু কিছু সময় আপনার ইচ্ছার সঙ্গে আমার ইচ্ছা অনেকটাই মিলে যায়। তাই আপনাকে আমি বলছি, আমার একটা অনুরোধ আপনাকে রাখতে হবে। কি বলুন? দুর্গাদি আপনাকে ভীষণ ভালোবাসে, এবার বলুন আপনি দুর্গাদিকে ভালোবাসেন কিনা? হে ঈশ্বর, আমার স্ত্রী আমাকে জিজ্ঞাসা করছে আমি অন্য মেয়েকে ভালোবাসি কিনা। এখন এখন আমি তাকে কি উত্তর দেব? আমার কি উত্তর দেওয়া উচিত? কি হলো ডাক্তার বাবু, উত্তর দিতে লজ্জা করছে বুঝি? তাহলে আমি বলছি শুনুন, দুর্গাদি আপনাকে ভীষণ ভালোবাসে, তাই আপনাকে দুর্গাদিকে বিয়ে করতে হবে। আমাকে? হ্যাঁ আপনাকে, হ্যাঁ। আজ আপনাকে কিন্তু হ্যাঁ বলতেই হবে। নিরঞ্জনা! বাহ বাহ ডাক্তারবাবু, বাহ, কি সুন্দর চরিত্র আপনার। আর কতদিন ভালো মানুষের মুখোশ পরে থাকবেন? একটা মেয়েকে আর কতবার নীলাঞ্জনা বলে ডাকবেন? আমি শুধু তোমাকেই নীলাঞ্জনা বলে ডাকবো, 100 বার, 1000 বার, লক্ষ বার। না, হ্যাঁ হ্যাঁ, নীলাঞ্জনা বলে আমি তোমাকে বারবার ডেকে আমি আমার সত্তা বিপরীত করতে, কারণ আমি জানি এখনো তুমি স্বামী সুখ থেকে বঞ্চিত। ওই তোমার নারী সত্তা লজ্জিত হয়ে কাঁদছে, আমি আমি তোমাকে আরো কাঁদাবো। আমি সত্তাপি মতো স্পর্শ করে আমি তোমাকে উত্তাপ দেবো, উত্তাপ দেবো আমি, উত্তাপ। ডাক্তারবাবু, অভিশাপ! মেজদার জীবনে আমার বর্দার অভিশাপ লেগেছে। এই যে আপনি একটু দূরে গিয়ে দাঁড়ান তো, আপনি দেখুন আমি আমার স্বামীর কাছে ভালোবাসা পেয়েছি কিনা। ঠিক আছে। জানো অঞ্জলি, মেজদার কি অবস্থা হয়েছে আমি নিজে চোখে দেখেছি। তুমি তো সবার সব কিছু দেখতে পাও, আমাকে দেখতে পাও না? খেয়ে বললো দেখতে পাই না, এই তো আমি তোমাকে দেখতে পাচ্ছি। মনে হচ্ছে তুমি খুব রেগে গেছো, তুমি থরথর করে কাঁপছো। তুমি কি জানো আমি কতদিন থেকে উপবাসী? কেন? আরে আমি তো তোমাকে ভালোবাসি। কথাটা জোরে জোরে বলো। অঞ্জলি, আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। কি হলো? এ হাসতে হাসতে কান্নায় ভেঙে পড়লে কেন? তুমি বুঝবে না, বুঝবে
সেই ঘাটে আর এক বোঝা রয়ে গেছে সঙ্গে যাবে বলে সে আমি কি বুঝতে পেরেছিলাম যে আমার এই সোনার সংসারটা এমনি করে ছাড়কার হয়ে যাবে। দাদু তুমিও কাঁদতে বসলে, কিন্তু তুমি জানো কি তোমার এই বর্দার অভিশাপ মেজদার জীবনে বর্ণে বর্ণে ফলে গেছে। কি হয়েছে রে বোকা? বল বল আমার রঞ্জন ভাইয়ের কি হয়েছে? ও কিচ্ছু হয়নি রে হুজুর, কিচ্ছু হয়নি। বোকা এটা ভুল বলেছে। দাদু তুমি লুকোতে চেষ্টা করবে না, আর চাপা দিতেও চাইবে না। বলো বলো কি হয়েছে আমার রঞ্জন ভাইয়ের, বলো কি হয়েছে? হুজুর তুই একটা বানর নাকি রে, যে মেয়ে হয় তোর গালে চড় মারলো আর তার জন্য তুই এত দুঃখ করছিস? কাঁদবে না কেন গো দাদু? ও যে বড়, আর তুমি কি জানো না যে বড় বড় হওয়া বড় গালা? জ্বালাই তো আমি জানি, তোরা বলবি না আর তোদেরকে বলতে হবে না, তোদের কাউকে বলতে হবে না। আমি আমি আজই আমার ওই মেজো ভাইকে দেখতে যাবো। আপনি যাবেন না, আবার যদি আপনাকে অপমান করি? ছোট বৌমা, সব সংসারী সব ঘরেই ওই ছোট ভাইয়ের অপমানিত বড় ভাইয়ের গলায় মালা। তুমি তুমি ঠিক বলেছো গো দাদা। চলো তুমি আর আমি দু ভাই মিলে আমাদের ওই মেজদাকে দেখে আসি। হ্যাঁ চলো দাদা চলো। হ্যাঁ যা দেখাই এই রঞ্জের হতভাগা কেমন আছে। ভালো নেই দাদু, আমি ভালো নেই। কেন ভাবে ভালো? কেন কি হয়েছে তোর? দেখবে দেখবে আমার কি হয়েছে, দেখবে। এই দেখো এই দেখো, আমার দাদাকে এই দিয়ে দাদার গাড়ি আমি চল মেরেছি। আমার সেই হাত কুষ্ঠ কি হয়ে গেছে। আর আর কিছু দিনের মধ্যে দাঁতকে ঘা হয়ে যাবে, দাঁতকে ঘা। ছোট দাদু ওই তাড়াতাড়ি ঠাকুর ঘরে যা, সেখান থেকে ঠাকুরের পুষ্প নিয়ে আয়। ওই ঠাকুরের পুষ্প ওর হাতে ছুঁয়ে দিলে নিশ্চয়ই সব রোগ ভালো হয়ে যাবে। আমি যাচ্ছি দাদু, নিশ্চয়ই ভালো হয়ে আমি যাচ্ছি দাদু, আমি এক্ষুনি যাচ্ছি। রঞ্জন কাকে আয়